টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি ভয়ঙ্কর দিকই বলবো, যে যদিও এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষদের ক্ষেত্রে, কিন্তু তারপরও সার্বিক পরিস্থিতিটা একটু ঘোলাটে। সে কারণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আলোচনার জন্য আজকে আমরা নির্ধারণ করেছি যে এবার কিছু মার্কিন নাগরিকদেরকেও বহিষ্কার করা হবে। অবৈধ অভিবাসী যারা আছে, স্বেচ্ছায় যদি দেশত্যাগ না করে, অর্থাৎ জাস্টিসের বিচারকের আদেশ থাকা সত্ত্বেও যদি দেশত্যাগ না করে, তাহলে নোটিশ ছাড়াই দৈনিক তাদেরকে $1000 পর্যন্ত জরিমানা করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে এটার কী কী কারণে হচ্ছে, কারা কারা এটার মানে ভুক্তভোগী হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন নিয়ে আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের এই ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রিবেলা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং গুরুত্বপূর্ণ বিষয় দুটো আজকে আমরা নির্ধারণ করেছি। সেই তার মধ্যে প্রথম যেটি আলোচনা করতে চাই, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কিছু মার্কিন নাগরিকত্ব বা নাগরিকদের নাগরিকত্ব বাতিল করতে বেশ অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে। এর মধ্যে গত 13ই জুন জাস্টিস ডিপার্টমেন্টের একজন বিচারক এলিয়ট ডিউক নামক একজন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের নির্দেশনাও দিয়েছেন। তো বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আমি জানতে চাই, এবং এই রায়ের প্রেক্ষাপটে আরও কি কি কারণে এটা ঘটছে, কারা এটার দ্বারা প্রভাবিত হতে পারেন, অর্থাৎ এফেক্ট হতে পারেন, সেই সমস্ত বিস্তারিত বিষয়গুলো একজন ইমিগ্রেশন অভিজ্ঞ একজন লয়ার হিসেবে, আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাই। যদি এই কারণে যে এটার এই ধরনের অপরাধ হোক বা যে কোনো কারণেই হোক, যারা সংশ্লিষ্টতা আছেন তারা যাতে আগে থেকে সচেতন হতে পারেন। অ্যাটর্নি ইশরাত সামি। ধন্যবাদ ভাই। ডিন্যাচুরালাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার যারা ন্যাচুরালাইজ সিটিজেন, নট বাই বর্ন সিটিজেন। আমরা যারা ন্যাচুরালাইজ সিটিজেন, যারা অন্য দেশ থেকে এসে এখানে গ্রিন কার্ড নেওয়ার পরে আমরা সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে যারা ন্যাচুরালাইজড হয়ে নিয়েছি, তাদের সিটিজেনশিপটা ক্যান্সেল হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। এবং এই জিনিসটা আমরা আগেও ছিল, কিন্তু প্রখরতা অনেক কম ছিল, এবং মানে প্রসিকিউট করা হতো কম। এখন যেমন এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডার আমরা দেখছি একটু প্রসিকিউশনটা বেশি হচ্ছে। ডিএইচএস এটা যাদের কোনো ন্যাশনালাইজেশনের কোনো ফল্ট, কোনো ইনফরমেশন পাবে, অথবা ইলিগালি তারা প্রসেস করেছে, ফ্রড কমিট করেছে, কোনো ধরনের ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, যেটাকে বলে উইলফুল মিসরিপ্রেজেন্টেশন, ইচ্ছাকৃত মিস ইনফরমেশন দেওয়া, তারপরে ক্রিমিনাল কোনো কনভিকশন করেছে যেটা তারা ডিসক্লোজ করে নাই তাদের ন্যাচুরালাইজেশন হওয়ার সময়, অথবা তারা এলিজিবল হয় নাই ন্যাচুরালাইজেশন হওয়ার, তারপরেও তারা করেছে মিস ইনফরমেশন দিয়ে। এবং এটা ডিন্যাচুরালাইজেশনটা এটা ইমিডিয়েটলি হয় না, এটা ইট হ্যাজ টু গো থ্রু দ্য ডিউ প্রসেস। যেমন এটা জাজের কাছে যেতে হবে, এবং জাজ এটাকে ডিন্যাচুরালাইজেশন ঘোষণা করবে, এবং প্রপার কেস প্রসেসের মাধ্যমে। এবং
আমরা কিছু কিছু কেসে দেখছি যে দেখা যাচ্ছে অনেক বছরের আমরা যদি কেসের বিশ্লেষণ করি দেখা যায় যে পার ইয়ার প্রবাবলি 6-7 ম্যাক্সিমাম 11 জনের মতো ডিন্যাচারালাইজড হয়েছে দেখা গেছে লাস্ট মেনি মেনি ইয়ার্স এর পর্যালোচনা করলে দেখা যায়। তো আমরা যেটা বলছি যে যে কিছু কারণে আমি এক্সাম্পল দিতে চাই যে কোন কোন কারণে এটা আপনার ডিন্যাচারালাইজেশন এই প্রসেসটা আপনার এগেনস্টে শুরু হতে পারে। ফর এক্সাম্পল একটা কেস আমি আপনাকে বলতে চাই 2015-তে একটা কেস ছিল স্যামি চ্যাং, একটা মহিলা কোরিয়ান, ওনার ডিন্যাচারালাইজেশন এটা করা হয়েছিল কারণ উনি ন্যাচারালাইজেশন মানে সিটিজেন হওয়ার আগে উনি কোরিয়া থেকে কিছু কাজের লোক এনে উনি কাজ করাতেন এখানে, যেটাকে বলা হয় ফোর্স লেবার। এবং সেই কারণে যেটা উনি ওনাকে বলা হয়েছিল ন্যাচারালাইজেশন একটা কোয়েশ্চেন আছে আপনি কি কোনো সময় ফোর্স লেবারে কোনো কিছু করেছেন কিনা অথবা কোনো ক্রিমিনাল কাজে এইডিং আর ব্যাটিং মানে অ্যাসিস্ট করেছেন কিনা, তো উনি সেটা ডিসক্লোজ করেন নাই। এবং পরে যখন এটা ডিএইচএস এর হ্যাঁ ওনাদের ইয়েতে আসে তখন তা ওনার ইয়েটা সিটিজেনশিপটা রিভোক করা হয়, উইচ ইজ ডিন্যাচারালাইজেশন প্রসেসটা মাধ্যমে যাওয়া হয় এবং এটা ক্যান্সেল করা হয় ওনার সিটিজেনশিপটা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আরেকটা উদাহরণ হচ্ছে যে আপনি যদি কোনো ধরেন বলতে পারেন কমিউনিস্ট পার্টির মেম্বার অথবা আপনি কোন টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বারশিপ আছে আপনার, আপনি ডিসক্লোজ করেন নাই এবং এটা যদি ডিএইচএস কখনো ফাইন্ড আউট করে তখন আপনাকে আবার ডিন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে আপনার সিটিজেনশিপটা সিটিজেনশিপটা ক্যান্সেল করতে পারে। These are few, there are many reason এবং এটার একটা স্ট্যাচু অফ লিমিটেশন আছে। যেমন যদি ক্রিমিনাল কোনো কাজে আপনি সংযুক্ত থাকেন এবং কনভিক্টেড হন অথবা আপনি কনভিক্টেড হন নাই এরকমও যদি হয় এবং এটা ক্রিমিনাল কাজটা হচ্ছে আপনার ক্রিমিনাল, তাহলে সেখানে আপনার 10 বছরের স্ট্যাচু অফ লিমিটেশন আছে। স্ট্যাচু অফ লিমিটেশন মানে 10 বছর পর্যন্ত আপনাকে আপনার ন্যাচারালাইজ হওয়ার 10 বছরের মধ্যে ডিএইচএস যদি আপনাকে প্রসিকিউট না করে দেন ইউ আর গুড, ওকে 10 বছরের পরে আর আপনাকে এটা প্রসিকিউট করতে পারবে না। আবার অনেকগুলো ক্ষেত্রে আপনাকে 5 বছরও লিমিটেশন আছে। আরেকটা আমরা দেখেছি যে আপনি মিলিটারি অথবা নেভি অথবা আর্মিতে গেলে আপনাকে শর্ট করে যেমন সিটিজেনশিপ দেওয়া হয়। আমরা আগে একটা অনুষ্ঠানে বলেছি যে 1 বছরের মধ্যে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হয় অথবা অনেক সময় তাদের যদি প্রয়োজন হয় আপনাকে তাহলে আপনাকে কোনো এক জায়গায় তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে অন্য ইউএস এর বাইরে, এরকম যদি কোনো কিছুতে হয় নেভি অথবা আর্মিতে ইউএস আর্মির, তখন আপনাকে ইভেন 6 মান্থসের মধ্যেও সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। তো ওখানে যদি দেখা হয় সাম কাইন্ড অফ আপনি কোনো ফলস ইনফরমেশন ইউজ করেছেন এই সিটিজেনশিপটা নেওয়ার জন্য, তখন আবার আপনার সেই সিটিজেনশিপটা বাতিল হয়ে যায়। একটু আপনার কথা শুনতে পাচ্ছি না, বোধহয় মিউট হয়ে গেছে, আনমিউট করুন। আমি মিউটে নাই ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কোথায় কতটুকু পর্যন্ত শুনতে পারেন নাই আমি তো বুঝতে সবই শোনা গেছে, আপনি বলুন। শোনা গেছে। তো এই যে বিভিন্ন জিনিস আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা আমার বলার যে আপনারা যা বলবেন, অনেকেই মনে করে যে আমাদের পেটি কিছু ক্রিমিনাল কোনো কনভিকশন আছে, কোন সময় প্লি করেছেন অথবা কোন কিছুতে চার্জ হয়েছেন, কিন্তু অথবা কোনো চার্জ হন নাই, জাস্ট ডিএটি টিকিট পেয়েছেন পরে তারা ডিসমিস করে দিয়েছে। এনিথিং ইউ শুড disclose it in your citizenship এক্সামে অথবা ফর্মের মধ্যে ডিসক্লোজ করবেন উইথ প্রপার ডকুমেন্টেশন। যদি আপনার এটা ডিসমিস হয়ে যায় তাহলে কোর্টের সেই ডিসপোজিশন সার্টিফিকেট, যে কোর্ট আপনাকে ডিসমিস করেছে সেটা এনে আপনার ফর্মের সাথে অ্যাড করে দিতে পারেন। তাহলে যদি আপনি অনেস্টি এবং সিনসিয়ারিটির সাথে প্রসিড করেন তাহলে ফিউচারে যে হয়তো আপনাকে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনাটা কম। আরেকটা জিনিস বিষয় আমি আমাদের দর্শকদের জন্য বলছি যে জুলাই 5 থেকে যারা ইউএস এর ইভেন গ্রিন কার্ড হোল্ডার উইচ ইজ পার্মানেন্ট রেসিডেন্ট, তারা যদি দেশের বাইরে যান
আসার ফেরার পথে হয়তো ওনাদেরকে আম, আমি বলছি না মাঝে সবাইকে, মাঝে ওরা শুধু কাউকে অথবা মুখটা নড়ে ইমিগ্রেশন যেতে পারে, সাউন্ড পাই না আমি। আইস বর্ডার পেট্রোল যদি তারা আপনাকে স্টপ করে, আপনাকে হয়তো প্রমাণ করতে হবে আপনার এখানকার রেসিডেন্সিটা। তারা দেখতে চাইতে পারে হয়তো আপনার ট্যাক্স রিটার্ন আপনি সাথে রাখতে পারেন, আপনার লিজ, আপনি যেখানে থাকছেন বাড়ি ভাড়ার যে লিজ সেটা রাখতে পারেন সাথে, অথবা মর্গেজের কোনো ডকুমেন্ট রাখতে পারেন যদি আপনি বাড়ি ওন করেন, ব্যাংক স্টেটমেন্ট, মানে এই ধরনের জিনিসগুলো কিছু কিছু আপনার হ্যান্ডি রাখা উচিত। রিসেন্টলি আমাদের সাথে যোগাযোগ করেছে একজন, যিনি বাইরে গিয়ে উনি 3 মাস ছিলেন যে দেশে, উনি যে দেশে গেছেন সেখান থেকে ফেরার পথে ওনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং ওনাকে 4-5 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখা হয়েছে আনটিল এন্ড আনলেস হি প্রোভাইডেড দিস ডকুমেন্টেশন। এবং ওনার এমন একটা সমস্যা হয়েছিল যে ওনার ফোনে তখন চার্জ ছিল না, যে কারণে উনি ওনার ডকুমেন্ট গুলো দেখাতে পাচ্ছিলেন না যে ওনার ইমেইলে এই ডকুমেন্ট গুলো আছে। সো এটা খালি খালি একটা হয়রানির শিকার হতে হয়েছে। সো আমরা যারা যদি ট্রাভেলিং এর আমাদের প্ল্যান থাকে এবং গ্রিন কার্ড হোল্ডার অথবা লফুল আপনারা এখান থেকে বাইরে যাচ্ছেন, এরকম যদি হয় আপনাদের একটা ব্রিফ কেসে অথবা হ্যান্ড ব্যাগে এই ডকুমেন্ট গুলো সাথে রাখবেন, যাতে আপনাদের হয়রানির শিকার, হ্যাঁ হার্ড কপি গুলো, যাতে হয়রানির শিকার হতে না হয়। অথবা ফোনের মধ্যে ছবি তুলে রাখলে মেক শিওর করতে হবে যে ফোনে চার্জ আছে। না সেটাই আর কি, চার্জ না থাকতে সমস্যা, সেজন্য হার্ড কপিটা থাকাটাই সবচেয়ে উত্তম। তো এটা তো একটা আমরা আলোচনা করলাম যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এই একটা বিষয়। তো আরেকটি বিষয় আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, যে আপনিও একটু আগে বলেছেন যে বিচারক যদি কাউকে আদেশ করে দেশত্যাগের জন্যে, তাহলে সেক্ষেত্রে যদি সে, অর্থাৎ এর আগে যদি সে কোনো কারণে এই দেশে এসেছে এবং আসার পরে মানে বিনা অনুমতিতে এসেছে, যায়নি, বা আবার দ্বিতীয়বার গেছে, আবার দ্বিতীয়বার এসেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে তার $100 থেকে $500 পর্যন্ত জরিমানা, এবং আদালত বা বিচারক যদি তাকে আদেশ দিয়ে থাকে দেশত্যাগের জন্য, সে যদি না যেয়ে থাকে $10,000 পর্যন্ত জরিমানা, এবং তারপরও যদি না যায়, এই আদেশ বা অমান্য করার অপরাধে প্রতিদিনের জন্য $1,000 জরিমানা। এটাও কাদের জন্য বা কী কী কারণে হয়ে থাকে, কারা কারা এটার যারা ইফেক্ট হতে পারে, এই বিষয়টি আপনার কাছে শুনবো। তবে আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর চাইবো, এবং অনেকজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, তাদের ফোনগুলোও নিতে চাই। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমরা একটু ধৈর্য ধরুন, আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনাদের প্রশ্ন নেব এবং আলোচনাও করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি ইরশাদ সামি, বিরতির আগে আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম, সেটির আপনার কাছে উত্তর চাইব, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফজলুল হক। জি, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা ডিকিউ হয়েছে নভেম্বর 2023-তে। এখন ওরা ইন্টারভিউ কল করার জন্য ওয়েট করছে। ইতোমধ্যে যখন আমরা DS 260 জমা দিয়েছি, তখন ওর সাথে পুলিশ ক্লিয়ারেন্সও জমা দিয়েছিলাম, কিন্তু সেই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। সাধারণত আমি যতটুকু জানি 2 বছর পর্যন্ত মেয়াদ থাকে। এখন কিছুদিন পর পর ওরা আমাকে ইমেল করছে ইন্টারভিউর জন্য ওয়েট করার জন্য, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এখন কি আবার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স পাঠাতে হবে ইন্টারভিউর আগে NVC-তে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ আমার শ্যালকের জন্য ইন্টারভিউ করেছিল, অ্যাপ্লাই করেছিল। ওর কাগজপত্র এসছে, DS 260 জমা দেবে, কিন্তু ওর পাসপোর্ট এখনো রেডি হয়নি, অন্যান্য কাগজপত্র আছে।
আমরা কি অন্য অন্য কাগজপত্র DS-260 সাথে জমা দিয়ে দিব, না পাসপোর্ট কম হয়ে গেলে তখন জমা দিলে ভালো হয়? এই অনেক দুইটা প্রশ্ন অনেক একটু বলেন। অনেক ধন্যবাদ জনাব ফজলুল হক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার স্ত্রীর ভাইয়ের যে অ্যাপ্লিকেশন, যেইটুকু ডকুমেন্ট আপনার আছে সেটা আপনি সাবমিট করেন, পরে বাকি যেটা আসবে সেটা আবার সাবমিট করতে পারেন, সেটা একটা। আর পুলিশ ক্লিয়ারেন্স যখনই যে কোনো ডকুমেন্ট যখন আপনি মনে করছেন যে এটা 2 বছরের মেয়াদ আছে, 2 বছর হয়ে যাচ্ছে, তার আগেই আপনি মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনি নতুনটা করে সাবমিট করে রাখবেন, কারণ যখন আপনার ডকুমেন্টটা তারা ক্লিয়ার পাবে তখন আপনার ইন্টারভিউটা বুকিং তারা তাড়াতাড়ি দিবে। সেজন্য কমপ্লিট ডকুমেন্ট গুলো অলওয়েজ আপডেটেড রাখা ভালো। অনেক ধন্যবাদ জনাব ফজলুল হক আপনার প্রশ্নের জন্য। দেওয়ান মালিক একটি প্রশ্ন রেখেছেন যে অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার তারিখ থেকে কতদিন পর সিটিজেনশিপের আবেদন করা যাবে? উল্লেখ্য, আমি গ্রিন কার্ড পেয়েছি 2021 সালে এবং অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছিল 2019 সালে। দয়া করে জানাবেন প্লিজ। কেউ বলে 4 বছর, আবার কেউ বলেছে 4 বছর 9 মাস। আসলে কোনটা সঠিক? 4 বছর 9 মাস এটাই সঠিক। দেওয়ান মালিক, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। যারা আপনাকে 4 বছর 9 মাস বলেছে তারাই সঠিক, সুতরাং সেভাবে ব্যবস্থা নিন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আসলে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে আগামী বছরের এপ্রিলে, কিন্তু আমি এই বছর দেশে যাব আর কি। ইউএস পাসপোর্টের কথা বলতেছি। হ্যাঁ, আমি এবছর অক্টোবর নভেম্বরে দেশে যাব। সেই ক্ষেত্রে কি আমি পাসপোর্টটা রিনিউয়াল করে নিয়ে যাব, ও না আমি দেশ থেকে ঘুরে এসে করব? এটা একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল, ওই যে লয়ার আপু বলল যে 5ই জুলাই থেকে ইয়ে করবে, এই যে আইএস এর যে কাগজপত্র রাখতে বলতেছে, এটা কি শুধু গ্রিন কার্ডের জন্য না সিটিজেনশিপ যারা সবার জন্য? এটাই তো। এটা আমি গ্রিন আপনি একটু কার্ডের লাইনে জন্য থাকবেন। বলেছি, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে যার সমস্যা হয়েছিল এয়ারপোর্টে আসতে গিয়ে। আমি গ্রিন কার্ডের জন্য বলেছি, কিন্তু দেখেন আপনার যদি অফিসার যে আপনাকে প্রশ্নবিদ্ধ করছেন, উনি যদি কোনো আপনাকে কোন রকম ডিফিকাল্ট টাইম দিতে না পারে, সেটা আপনার ডকুমেন্ট গুলো আপনার সাথে রাখলে যদি অসুবিধা না হয়, জাস্ট কিপ ইট উইথ ইউ। বিকজ আপনার আননেসেসারি 3-4 ঘন্টা এত লম্বা ট্রাভেলিং করে তারপর 3-4 ঘন্টা ওখানে বসে থাকা, ইটস নট ইজি। সো মেক ইট ইজি ফর ইয়োরসেলফ। আর আমি আসলে রাইট নাও যেটা আমাদের যারা অ্যাসাইলাম সিকার ক্লায়েন্ট, যারা গ্রিন কার্ড পেয়েছেন এবং বেশ কিছুদিনই হয়েছে সিটিজেনশিপের আগ পর্যন্ত, আমরা আসলে নিষেধ করি যে আপনারা দেশে বেড়াতে যাবেন না, বিকজ আপনারা যে কারণে সিটিজেনশিপ গ্রিন কার্ডটা নিয়েছেন অ্যাসাইলামের মাধ্যমে, সেটা ডিফিট করে এবং আপনাকে আপনি রি-এন্ট্রি করার সময় আপনার প্রশ্নবিদ্ধ হতে পারেন এবং আপনাকে হ্যাসেল করতে পারে। এমনও দেখা গেছে যে অনেক সময় গ্রিন কার্ডও রিভোক করে দেয় তারা, করে মানে ওনারা তো পারেন না রিভোক করতে, জাজের কাছে রেফার করে দেয় আর কি গ্রিন কার্ড রিভোকেশনের জন্য। আর তার যে প্রথম প্রশ্নটি ছিল পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত, হ্যাঁ, 6 মান্থসের, যদি ওনার 6 মান্থসের আগে উনি রিনিউ করতে পারে, সো ইফ হি ওয়ান্টস টু ডু ইট হি ক্যান ডু ইট, দ্যাটস নট আ প্রবলেম। তার মানে 6 মাস পর্যন্ত যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বা 6 মাসের বেশি থাকে তাহলে ঘুরে আসতে পারেন, তা না হলে এটি রিনিউ করাটাই বেটার। 6 মাসের মধ্যেই তো রিনিউ করা যায়, সুতরাং রিনিউ করে যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন, আমি I-130 অ্যাপ্লিকেশন করছিলাম, তো আমার যে ম্যারেজ সার্টিফিকেটটা আছে, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটে ওই যে আমি নোটারি পাবলিক করছিলাম, তো নোটারি যে তারা অফিসে যে ডেটটা দিছিল ওই ডেটটা ভুল দিয়ে দিছে ওরা, মানে একদিন আগে দিয়ে দিছে। তো আবার ম্যারেজ যে ডেটটা আমার ওইটা সবগুলা ঠিক আছে, কিন্তু ওই নোটারি পাবলিকের অফিস যে ফিল্টার দিছে ওইটা মানে
একদিন আগে দিয়ে দিচ্ছি, তো আমি সাবমিটও করে ফেলছি ইউএস এর কাছে। তো এখন আমার প্রশ্ন হলো, এটা কি কোনো প্রবলেম হবে? নাকি ভাই আপনার নাকি প্রশ্নটা নতুন? ক্লিয়ার না। আপনি কি আগে সাবমিট মানে আগে 2-1 দিন আগে কি ডেট দিয়েছেন? ওই যে ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে না, ম্যারেজ সার্টিফিকেট নোটারি করছিলাম, তো ওই নোটারি ডেট যারা দিছিল তারা ওই তাদের অফিস থেকে ওই একটা সিল দিছিল নিচে, ওরা নোটারি পাবলিক করে না, ওদের একটা সিল দিছিল, ওইটা আর কি। আপনি কি কারণে এটা জমা দিয়েছিলেন? না না, ওই যে সেটা না, কি I-134 জিনিসের ডেটটা আপনি মিস্টেক করেছেন এবং কিসের মধ্যে মিস্টেক করেছেন? ম্যারেজ নোটারি করেছেন বিয়ের আমি বিয়ের বুঝতে পেরেছি। সার্টিফিকেটের ডেটটা যে ডেটে ছিল হ্যাঁ, তার থেকে একদিন আগে ডেট দিয়েছে। ম্যারেজ এইটা। ম্যারেজ ডেটটাকে ভুল করেছেন কোন ম্যারেজ ডকুমেন্টে? ডেটটা ভুল করেছে ম্যারেজ অফিস। অফিস ভুল করেছে। তো ওনারা যদি চিঠি লিখে জানান যে এই ডেটটা ম্যারেজ সার্টিফিকেট এটা আছে, আমাদের মিস্টেক, আমরা রং করেছি, ওরকম করে ওনারা চিঠি দিয়ে আমরা এটা কারেকশন করতে চাচ্ছি, এটা লিখে দিলে কোন ডেটটা কারেক্টেড এবং কোনটা রং এটা চিহ্নিত করে দিয়ে ডকুমেন্ট সহ ওনাদের কাছে পাঠালে ওনারা এটা কারেক্ট করে দেবে। এটা হলো নোটারি অফিস থেকে করেছে, তাহলে সেই নোটারি যেখান থেকে করেছে তারাই আবার একটা ফরওয়ার্ডিং দেবে, এই তো? যে তারা দিতে পারে যে এটা মিস্টেক হয়েছে, তাদের এরর, এবং দে আর কারেক্টিং ইট, ইটস ফাইন। তো অনেক ধন্যবাদ। মাহবুব সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ম্যারেজ সার্টিফিকেটের যে ডেটটা ভুল লিখেছে নোটারি করতে, যে সেই নোটারি থেকেই আপনি আরেকটি সার্টিফিকেট নিয়ে জমা দেন যে সঠিক ডেট ভুলক্রমে এইটা হয়েছে। জাস্ট কারেকশন লেটার, Correction, হ্যাঁ। একটা লেটার যে এইটা ছিল এইটা প্রকৃতপক্ষে এইটা হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আহমেদ, কুইন্স থেকে বলতেছি। জি আমি 2023 সালে বর্ডার হয়ে আসছিলাম। জি তখন ওরা আমাকে পেপার দিছিল, বললে 60 দিনের ভিতরে আইসের সাথে দেখা করবেন। আমি একজনের সাথে দেখা করি, উনি বললেন আমাদের কাছে যেহেতু আসছো তুমি আর কোর্টে যাওয়া, আইসে যাওয়া লাগবে না, আমরা কোর্টে যোগাযোগ করব। তো এটা আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কোনো পেন্ডিং একটা ডেট ছিল হিয়ারিং এর 2024, ওটা অটোমেটিক এক সপ্তাহ আগে চেঞ্জ হয়ে গেছে, আর কোনো হিয়ারিং এর ডেট দেয় নাই, এরকম এই অবস্থায় আছে। এখন আমি কি করতে পারি? আরেকটা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ, উনি প্রেগনেন্ট, আর 20 তারিখ, এই মাসের 20 তারিখে ওরা ডেট দিছে। তখন আমার সন্তান কি এই দেশের হতে পারবে, সিটিজেনশিপ পাবে কি না, এটা জানতে চাইছিলাম, আর কিছু না। অনেক ধন্যবাদ আহমেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ। আপনার বাচ্চা ইউএস সিটিজেন, আপনার ওয়াইফ যদি ইউএস সিটিজেন হয় তো ওয়ান অফ দ্য প্যারেন্টস, যদি না হয় এখনো পর্যন্ত লটা অ্যাপিলে আছে, সো উই আর স্টিল ওয়েটিং টু সি যে লটা কি হবে। বার্থ রাইট সিটিজেন, যেহেতু এটা আমাদের 14 অ্যামেন্ডমেন্টে আছে বার্থ রাইট সিটিজেনশিপ, এভাবে ইভেন দো দ্য জাজও ডিসিশন দিয়েছে, তারপরেও there are cases pending in appeal, আমরা এখনো ওয়েট করছি ডিসিশনের জন্য। সো আপনি এই জিনিসটার জন্য ওয়েট করেন। আরেকটা হচ্ছে যে আপনার যদি আইস আপনাকে বলে থাকে 60 ডেজ এর মধ্যে আপনাকে চেক ইন করতে হবে, আপনি আইস এর সাথে যোগাযোগ করেন, অথবা আপনার অ্যাটর্নিকে বলেন আইস এর সাথে যোগাযোগ করতে। কারণ আইস এর যদি আপনি সময় মতো না যান, তারা আপনাকে আপনার অ্যাড্রেসে এসে আপনাকে ডিটেনশনে নিয়ে যেতে পারে। সো ওই রিস্কে যাবেন না। আরেকটা আপনার কোর্টের ডেট দিয়েছে, সেটা তো আপনি অনলাইনে পাচ্ছেন, সো এবং আপনার অ্যাটর্নিও এটা নিয়ে অ্যাওয়্যার আছে, সো ফলো আপ উইথ ইওর অ্যাটর্নি। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অনেকেই আমরা এখন ভার্চুয়ালি কেসেস করি, আবার অনেক সময় অনেক জাজ আমাদেরকে ইন পার্সন ইন্ডিভিজুয়াল হিয়ারিং করার জন্য কোর্টে নোটিশ পাঠান। অনেক সময় দেখা যায় যে দুইটা একই কেসে দুই ধরনের নোটিশ আছে, কখনো ইন পার্সন আসে, আবার ভার্চুয়ালিও আসে। সো এরকম কোন সিচুয়েশন হলে আপনি আপনার অ্যাটর্নির সাথে বসে কোর্টের সাথে কথা বলে কনফার্ম করে নেবেন whether it is in person or virtually। কারণ আমরা দেখেছি
কিছু কেস আমাদের কাছে অ্যাপিল করার জন্য আসছে, যাদের কেসগুলো তাদের এই প্রসেসটা ফলো করা হয়নি এবং তারা ওয়েট করছিল ভার্চুয়াল হিয়ারিং এর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ইন পার্সন হিয়ারিং ছিল, যার জন্য জাজ অ্যাবসেন্সিয়া অর্ডার দিয়ে দিয়েছে এবং মোশন টু রিওপেন করলে সেটাও জাজ ডিনাই করে। আমাদের কাছে যখন আসছে আমাদেরকে বিআইএ তে আপিল করে কেসটা রিওপেনের জন্য আমরা ট্রাই করছি। সো এই ছোটখাটো এই জিনিসগুলো একটু পে অ্যাটেনশন করতে হবে, বিকজ এখন আসলে সময়টা একটু খারাপ সময়টা যাচ্ছে। একটু সো খারাপ, সে উই হ্যাভ কারণে টু বি বিষয়গুলো- ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। একটু এবং সচেতন। অ্যাটর্নিদের কাছে শয়ে শয়ে হাজার হাজারো কেস আছে। তো আপনার কেসটা আপনার একটা মাত্র কেস, আপনাকে আপনার কেস নিয়ে অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ রাখতে হবে, মনে করিয়ে দিতে হবে, এটি হচ্ছে মূল কথা। অনেক ধন্যবাদ জনাব আহমেদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম তামান্না জান্নাত। আমি ওজন পার্কে থাকি। ইসলাম সামি ম্যাডাম আমাদের উকিল। জি। এখন আমি জানতে চাচ্ছিলাম যে রিয়েল আইডি করলে নাকি কোনো প্রবলেম হয় না, বাইস ধরে না, এটার জন্য আমি কল দিয়েছিলাম। মানে রিয়েল আইডি আপনি করবেন কি করবেন না, আপনার স্ট্যাটাসটা নিশ্চয়ই আপনি যেহেতু ম্যাডামের ক্লায়েন্ট সুতরাং জানেন, আমি আর জিজ্ঞেস করতে চাই না। তো অ্যাটর্নি ইরশাদ সামি, আপনার উত্তর। যে আপু, আপনার যদি যা ডকুমেন্ট তারা রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি ফুলফিল করেন, তাহলে অবশ্যই আপনি রিয়েল আইডি করতে পারেন। দ্যার ইজ নো প্রবলেম। রিয়েল আইডির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ। আপান্না বোধহয় আপনার নাম বলছিলেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফাতেমা বিনতে নূর একটি প্রশ্ন রেখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি EB3-র মাধ্যমে গ্রিন কার্ড পেলাম। আমি 4 বছর ধরে একই এমপ্লয়ারের সাথে কাজ করছি। এখন যদি আমি সিটির একটা ভালো জব করি, তাহলে কি সিটিজেনশিপ পেতে কোনো অসুবিধা হবে? বিষয়টি জানতে চেয়েছেন। অসুবিধা ঠিক না। আমি আসলে প্রেফার করবো আপনার, যেহেতু আপনি 4 বছর অলরেডি স্পেন্ড করেছেন, জাস্ট বেয়ার উইথ দ্য এমপ্লয়ার লিটল বিট মোর। আপনি ওখান থেকে সিটিজেনশিপ নিয়ে তারপরে আপনি মুভ করেন, এটা বেটার। বিকজ প্রবলেম না হওয়ার চান্স আছে, বাট দেন এগেইন you know nowadays you can't tell because so many things are happening যেটা আমরা আগে কখনোই দেখিনি। অনেক ধন্যবাদ ফাতিমা বিনতে নূর। আসলে কষ্ট যখন করেছেন আর একটা বছর কষ্ট করুন, তারপরে 9 মাস। 9 মাস, হ্যাঁ 4 বছর 9 মাসের মাথায় তো আবেদন করতে পারবেন। আর 9টা মাস আর ইন্টারভিউ হয়ে হতে ধরে নিলাম আর 3 মাস। তো সব মিলিয়ে 1 বছর একটু কষ্ট করুন, তারপরে সিটি কেন স্টেটের জব করবেন বা আরও ভালো জব করুন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি, আমার কোয়েশ্চন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার। আমার ছোট ছেলের বয়স 16 বছর। তো ওর ভিজিট ভিসা আছে, বর্তমানে বাংলাদেশে আছে। একবার USA আসছিল, এখন বর্তমানে বাংলাদেশে আছে। জি। আমার কোয়েশ্চন হলো, যদি ও 6 মাস পরে আসে, আমি এখনো ওর জন্য কোনো অ্যাপ্লাই করি নাই, এখন আমি কি অ্যাপ্লাই করব না 6 মাস অপেক্ষা করব ও আসার পরে এখানে ওকে রেখে ওর প্রসেসিং করব? আর আমার কোয়েশ্চন হলো, আমার ইনকাম কত টাকা হতে হবে ওকে আমি সাপোর্টিং ডকুমেন্ট করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ ভাই, আপনি আপনার ছেলেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এখন কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই ওনার এন্ট্রির সময় যদি ওনাকে জিজ্ঞেস করা হয় কেউ ওনার জন্য অ্যাপ্লাই করেছে কিনা, তখন ওনাকে সত্যি কথা বলতে হবে। সো ওখানে যদি অনেক সময় অফিসার বলতে পারে যে আপনি আপনার জন্য ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ওটা হলে তারপরে আবার এন্ট্রি করেন। ইউ নেভার নো হোয়াট হ্যাপেন ইন বর্ডার পেট্রোলরা কি ধরনের ডিসিশন নেয়। সো আপনি যদি মনে করেন আপনার ছেলে আসার পরেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইটস বেটার, যদি কোনো সমস্যার সম্মুখীন হতে না চান। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানিশার থেকে বলছি। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। যে TVN 24 অবশ্যই আমাদের অনেক উপকার করে। জি, এটা একটা অবশ্যই, জি, মানে কি বলবো আর। তো আমার একটা ছোট্ট প্রশ্ন হলো, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2007-এ অক্টোবরের দিকে। তার ইদানিং ইমেল আসতেছে
60 ডেজের যে ইয়াটা আসে, আমি ঠিক ওনারা আমাদের উকিল সব বলতে পারবেন। তা আমার মনে হয় রিসেন্টলি তার ইন্টারভিউ ডেট আসবে। বাই দিস টাইমে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চার এই নামটা কি অ্যাড করতে হবে কিনা। আমি কিছুদিন আগে TVN 24 প্রশ্ন করেছিলাম, তারা বললো, উকিল সাহেব বললো যে হ্যাঁ এই নামটা অ্যাড করতে হবে। তা আমি যেখানে অ্যাপ্লাই করেছি তাদের কাছে গেলাম, তখন তারা বলতেছে কি এখন যদি এটা অ্যাড করেন আপনাদের ইন্টারভিউ ডেট পিছনে চলে যাবে আরো। তো কি করবো ভেবে উঠতে পারছি না। আজকে আপনাদের কথা ডিপেন্ড করে আমি যাবো কি যাবো না, একটু প্লিজ বলবেন যদি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইশরাত সামি। ভাইয়া, আপনাকে বাচ্চাটা ছাড়া তো আর মা বাবা ট্রাভেল করতে পারবে না, তাই না? সো ওই বাচ্চাটাকে অ্যাড করতেই হবে আপনাকে। সো অ্যাড করে ফেলেন বাচ্চাটাকে, কারণ ওইটা আমার মানে আই ডোন্ট থিঙ্ক এটা পিছনে যাবে। আপনি সুনার ইউ অ্যাপ্লাই ইটস বেটার ফর হিম। বাচ্চার জন্য আলাদা অ্যাপ্লাই করছেন না, জাস্ট অ্যাড করে দিচ্ছেন বাচ্চার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দিয়ে তাদের কাছে NVC তে পাঠিয়ে দিচ্ছেন আপনি এটা। সো ডু ইট। অনেক ধন্যবাদ মাকসুদ। আসলে আপনার ধরুন যে ভাইয়ের জন্য আবেদন করেছেন, তার ভিসা হয়ে গেল, তখন বাচ্চার জন্য যদি নতুন করে তখন শুরু করেন, তখন কিন্তু আপনার ভাইয়ের আসাটাও সমস্যা হবে এবং বাচ্চাকে রেখে আসতে হবে। সুতরাং আপনি বাচ্চার শুধুমাত্র যেটা বললো যে তাকে ইনফর্ম করা যে বার্থ সার্টিফিকেট দিয়ে, তাহলে কোথাও ইনক্লুড হয়ে যাচ্ছে এবং আপনার যখন ভিসা হয়ে যাবে ভাইয়ের, তখন সাথে সাথেই চলে আসতে পারবে। এবং আমার মনে হয় যে আপনি কোনো ভালো অ্যাটর্নির কাছে যাননি সম্ভবত। যাই হোক, এটা বলতে চাই না। আপনি, আমার মনে হয় যে আজকের আলোচনার পরে এরপরে আর আপনার দেরি করাটা উচিত হবে না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই, একটু ভিন্ন রকম প্রশ্ন। সবাই যেহেতু দ্রুত চায়, এখানে একটু দেরিতে চাওয়ার বিষয়। আব্দুর রাকিব, তিনি বলছেন যে আমার মেয়ের জন্য আবেদন করছিলাম, এখন তাড়াতাড়ি কেস মুভ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছিলাম একটু লেট করতে, কারণ মেয়ে খুব ছোট। এখন এই I-730 অ্যাপ্লিকেশন কি কোনোভাবে স্লো করতে পারবো? অ্যাটর্নি ইশরাত সামি। অনেক মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি ল কিন্তু অনেক দ্রুত এদিকে ওদিকে চেঞ্জ হচ্ছে, নিয়ে আসেন, ইটস বেটার। সেটা দেরি না করাই ভালো। আপনি সবাই যেহেতু দ্রুত চায়, আপনি কেন দেরি করতে চাচ্ছেন এটা বুঝলাম না। ছোট হোক বড় হোক, আপনি তো এখানে থাকেন, সুতরাং দ্রুত নিয়ে আসাটাই বোধহয় আপনার জন্য বেটার হবে। প্রশ্নের জন্য ধন্যবাদ রাকিব সাহেব। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। হ্যাঁ, আমি পেনসিলভেনিয়ার আপার ডাবি থেকে বলছি। জি। রানা ভাই, আদাব। আদাব। কি বলেন? আমার এক আত্মীয় 2021 সালে বাংলাদেশে গেছে গ্রিন কার্ড দিয়ে। জি। তা যাওয়ার পরে সেই জায়গা বাংলাদেশে যে তার স্বামী মারা যায়, এখন সে আসে নাই। এখন দূতাবাসে যোগাযোগ করছে, এই সামনে জুলাই মাসের 15 তারিখে তার ইন্টারভিউর জন্য ডাকছে। জি। তা তার গ্রিন কার্ড 10 বছরের, আর এখন আর 1 বছর আছে বাকি। জি। তা সে কি দূতাবাসে গেলে সে কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, না কি দেখি হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি ইশরাত সামি। ভাইয়া, ওনার জন্য উনি বলেছে 2021 গেছে গ্রিন কার্ড নিয়ে। যদি পারমিশন নিয়েও যেত, এটা 2 বছর পর্যন্ত পারমিশন নেওয়া যায়। সো উনি অলরেডি 4 বছর ফিউ মান্থস হয়ে গেছে। সো দূতাবাসে গেলে ওনার জন্য ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে ডিফারেন্ট জিনিস অ্যাপ্লাই করে আনতে হবে, নট উইথ দ্যাট গ্রিন কার্ড। কারণ ওই গ্রিন কার্ডটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, এটা হিসাবে গণ্য করা হবে। আপনি যেহেতু বলেছেন ওনার হাজবেন্ড মারা গেছে, সো ওনার হয়তো অন্য কোনো প্রসেসের মাধ্যমে আসতে হবে। তো আপনারা যদি যোগাযোগ করেন আমাদের সাথে, আমরা ডিটেলস আপনাদের থেকে নিয়ে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি করা উচিত, বিকজ ইটস অলরেডি গন, হার গ্রিন কার্ড ইজ অলরেডি গন। এমনি যেহেতু জুলাইতে তার ইন্টারভিউ ডেট দিয়েছে, সেখানে যাক নাকি? যাবে তো অবশ্যই, কিন্তু ভাইয়া প্রিপারেশন না নিয়ে গেলে ইউ জাস্ট ওয়েস্টিং দ্য টাইম অফ ইন্টারভিউ, তাই না? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য।
আমাদের হাতে যেহেতু সময় খুব কম, তো যে প্রশ্নটি আমি করেছিলাম সেটা একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে কেউ যদি একাধিকবার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রতি ক্ষেত্রে $100 বা $500 পর্যন্ত জরিমানা আরোপ করে এবং বিচারকের আদেশের পর স্বেচ্ছায় দেশত্যাগ না করে, তাহলে জরিমানা প্রায় $10,000 পর্যন্ত হতে পারে এবং বহিষ্কারের আদেশ অমান্য করার জন্য $1,000 পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে। তো এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। এটা হচ্ছে এখন এই জরিমানার বিষয়টা আগেও ছিল। 1996 একটা লেভি ল টু লেভি একটা আইন ছিল, ওইটাতেও এটা করা হতো জরিমানা। কিন্তু এখন যেটা নিউ পলিসিতে করেছে ওটা হচ্ছে যে যারা অবৈধভাবে এন্ট্রি করেছে ইউএসএ তে, এটা একবার হোক একাধিকবার হলে সেটা অন্য সেকশনের আন্ডারে ইয়ে করা হবে। ধরেন তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে যে যারা ইমিগ্রেশন জাজের কাছ থেকে ভলেন্টারি ডিপার্চার নিয়েছেন, তার মানে বলেছেন যে আমরা এত তারিখের মধ্যে দেশ ছেড়ে চলে যাব, এবং ইমিগ্রেশন জাজ সেই রিমুভাল অর্ডার ওনাকে দিয়ে দিচ্ছে, ভলেন্টারি ডিপার্চারের অর্ডার, এবং ভলেন্টারি ডিপার্চারের সময় মতো একটা সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি না যাওয়া হয় ওই অর্ডারটা অটোমেটিক ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, এবং এইটা একটা ক্রাইটেরিয়া। এবং যারা জাজের অর্ডারটা ডিসঅনার করলো এবং কমপ্লাই করে নাই সেই ভলেন্টারি ডিপার্চারের অর্ডারটা, তাদেরকে বলা হয়েছে ফাইন করা হবে, কিন্তু এটা $100 থেকে $500 হচ্ছে আনলফুল এন্ট্রি, অথবা যারা অ্যাটেম্পটেড এন্ট্রি করতে গেছে আনলফুলি। তারপরে যেমন $1,992 থেকে $9,970 পর্যন্ত ফেইলিওর, এটা হচ্ছে যে যারা জাজের ডিপোর্টেশন অর্ডারটাকে, ভলেন্টারি ডিপার্চারের অর্ডারটাকে কমপ্লাই করতে ফেইল করেছেন। আবার আরেকটা হচ্ছে যে $998 পার ডে অনুযায়ী দিতে হবে যারা উইলফুলি, অ্যাকচুয়ালি যারা ইচ্ছাকৃতভাবে জাজের অর্ডারটা অমান্য করেছেন। তো এই জিনিসগুলো আপনাকে, যারা এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে তাদেরকে জুনের 13 তারিখ থেকে 2025-এর এরা জাস্টিস ডিপার্টমেন্ট এবং ডিএইচএস, ইউএসসিআইএস, ডিএইচএস, এরা দুজন একসাথে মিলে এই অর্ডারটা করবে। এবং আপাতত যদি কাউকে ফাইন করা হয়, এদের ইউএসসিআইএস কে, ডিএইচএস কে তাদেরকে 30 days এর নোটিশ দিতে হয়। এখন যেটা ডিএইচএস করতে চাচ্ছে যে এই ক্রাইটেরিয়া যারা ফেল করবে জাজের অর্ডার কমপ্লাই করতে, তাদেরকে 30 days এ সেই নোটিশটা না দিয়েও যেন এই ফাইনগুলো করা যায়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি কেউ কমপ্লাই করেননি আগে, কিন্তু এখন বর্ডার পেট্রোলের সাথে যোগাযোগ করে, যদি কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের সাথে যোগাযোগ করে যদি তারা সেলফ ডিপোর্টেশন করে ফেলে, তাহলে তাদেরকে এই ফাইনটা মওকুফ করে দেওয়া হবে। সো এনি ডিসিশন আপনারা নেওয়ার আগে অবশ্যই কোনো প্রফেশনালের কাছে যাবেন এবং প্রপারলি গাইডেড হয়ে এই কাজগুলো করবেন। অনেক ধন্যবাদ। যাতে আপনার আননেসেসারি কোনো ভোগান্তির শিকার হতে না হয়। অনেক ধন্যবাদ। তবে সময় শেষ হয়ে গেছে। ছোট্ট একটি প্রশ্ন আছে, শুধু হ্যাঁ বা নাতেই আপনার জবাবটা হয়ে যাবে। আরিফ হোসেন, তিনি বলছে, এটাও একটু ব্যতিক্রমী প্রশ্ন। আমার ছেলেকে দেশে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, অর্থাৎ বাংলাদেশে। ছেলের বয়স 14 বছর, সে এখানে জন্ম, অর্থাৎ আমেরিকান সিটিজেন। 2 বছরের বেশি দেশে থাকলে কি কোনো সমস্যা হবে? আমেরিকান সিটিজেন যতদিন ইচ্ছা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। হয়ে যাবে, তার মানে কোনো সমস্যা হবে না। আরিফ হোসেন, আপনার প্রশ্নের জন্য। কিন্তু কলেজে পড়ানোর আগে একটু বেশি আগেই নিয়ে আসতে হয়, যাতে কলেজের
বিভিন্ন বেনিফিট উনি নিতে পারে। একটু আনইউজুয়াল মনে হচ্ছে আজকে দুটো প্রশ্ন আর কি, এর মধ্যে এটি মানুষ পড়াশোনা করার জন্য বাংলাদেশ থেকে আমেরিকায় আসেন, ইনি আমেরিকা থেকে বাংলাদেশে পাঠিয়েছেন, হয়তো বাংলা শেখার জন্য পার্সোনাল কোনো চয়েস, হয়তো বাচ্চাকে দেশের কোনো কালচারে বড় করতে চাচ্ছেন, ডিপেন্ড অন পিপলস পার্সোনাল চয়েস, বুঝতে পারছেন? সেটাই যাই হোক, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই জহিরুদ্দিন আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না, বা আরো অনেকেই টেলিফোনে লাইনে আছেন, কারো প্রশ্নের উত্তর দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। যেহেতু আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় দুটো নিয়ে কথা বলেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, সবসময় অনেস্টি এবং সিনসিয়ারিটির সাথে থাকবেন এবং সত্যের পথে থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবারও সুপ্রিয় দর্শক, আমরা এবার যে বিষয় দুটো নিয়ে কথা বলেছি, যে মার্কিন নাগরিক যারা আছে তাদেরকেও কিন্তু বহিষ্কার করা শুরু হয়েছে, একজনের উদাহরণ আমরা দিয়েছি, এবং অবৈধ অভিবাসীরা যারা স্বেচ্ছায় যদি দেশত্যাগ না করেন তাহলে তাদেরকে প্রতিদিনের জন্য $1000 করে জরিমানা করবে, আরও তো আছেই। সুতরাং বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা যেন আমাদের মাথার মধ্যে রাখি। আজ আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।